আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু হলো রিসার্চ মেথোডোলজির একটি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো রিভিউ অফ রিলেটেড লিটারেচার। আমরা জানি যে যখন কোনো একটি বিষয়বস্তুকে আমরা উপস্থাপন করি রিসার্চ হিসেবে, তা কতগুলো চ্যাপ্টারাইজেশন আছে, এবং যে চ্যাপ্টারাইজেশনের মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো রিভিউ অফ রিলেটেড লিটারেচার। রিসার্চ যে কোনোভাবেই আমি করি না কেন, সেটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ বা অন্য যে কোনো ধরনেরই হোক না কেন, কার্যত এটি একটা এসেনশিয়াল চ্যাপ্টার, যে যার মধ্য দিয়ে আমরা রিসার্চের একটা অনেকগুলো উদ্দেশ্যকে, অনেকগুলো বিষয়কে আমরা কিন্তু কার্যকরী করি। সেই হিসেবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা ঠিক, এটা আমরা সকলেই জানি যে রিভিউটা কী করে হয়, রিভিউ কীভাবে করা হয় ইত্যাদি, কিন্তু তার সত্ত্বেও বলছি টেকনিক্যাল কিছু কিছু দিক আছে যেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি এখান থেকে আর কি। এখন আমাদের রিভিউ অফ রিলেটেড লিটারেচার আমরা যখন করি আর কি, কোনো একটি গবেষণাকে সামনে রেখে, সেটা কোনো ভেরিয়েবলস রিলেটেড কোনো কাজ হোক, ইন্টার রিলেশনশিপ কোনো কাজ হোক, অথবা মনে করা যাক যে কোয়ালিটেটিভ কোনো একটা কাজই হোক না কেন আর কি, রিভিউর ক্ষেত্রে যেটা আমাদের যে কাজের যে ধরনটা আর কি, সেই ধরনটা একটু অন্যরকম। সেটা হলো এই যে অনেকটা রিভিউ মানে কি, যে সেই সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে একটা আলোচনা করা। এবার সেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা থেকে যে কার্যত যখন গবেষণা করা হয়, গবেষণা কিন্তু একেবারেই একটা সরলরৈখিক পদ্ধতি আর কি। অর্থাৎ এখানে কিন্তু রিভিউস অফ রিলেটেড লিটারেচার এর সঙ্গে আমার আগের চ্যাপ্টারের যোগ আছে, আবার রিভিউ অফ রিলেটেড লিটারেচারের সাথে পরবর্তীকালে যখন মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচে আমি যাবো, সেই তার সাথেও এর একটা যোগ আছে আর কি। অর্থাৎ টু রেশনালাইজ দ্য প্রবলেমের ক্ষেত্রে যেমন রিভিউটা ভেরি ইম্পর্টেন্ট, একই রকমভাবে মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সুতরাং রিভিউ অফ রিলেটেড লিটারেচার অনেকটা এর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করছে, যে একটা কাজকে আমি কেন সিলেক্ট করছি, একটা কাজকে আমি কেন নির্বাচন করছি, এই সমস্যা নির্বাচন এবং চয়নের যে মানে পূর্বতন যে ভূমিকাটা, এবং পরবর্তীকালে যখন আমি একদম গবেষণার মধ্যে প্রবেশ করছি, এই দুটো জায়গাকে কিন্তু জাস্টিফাই করে কিন্তু রিভিউ অফ রিলেটেড লিটারেচার। এবং আমরা ভাবতেই পারি, যদি একটু নিজেরা ভাবি, মেথোডোলজিক্যাল জায়গাটা বাদ দিয়ে, যে আমি যদি ধরা যায় যে আমি রবীন্দ্রনাথের উপন্যাসটি আমি কাজ করছি, তাহলে আমার প্রথম কাজটাই হচ্ছে সেই উপন্যাসকে ডিটেইল স্টাডি অফ তার উপন্যাসটা একটা ডিটেইল স্টাডি করা। অথবা যদি মনে করা যায় রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি কাজ করছি, যে একটা ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ টেগোরস সং, আমাকে তখন কিন্তু আমার প্রথম কাজটা হচ্ছে তার রিভিউটাকে দেখে নেওয়া আর কি, এক্সিস্টিং লিটারেচারটাকে ডিটেইল স্টাডি করা আর কি, এটা আমার দরকার সেটা। এবং ডিটেইল স্টাডি করে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা টু জাস্টিফাই, আমাকে জাস্টিফাই করতে হচ্ছে, নট লাইক দ্যাট যে ফার্স্ট চ্যাপ্টারের মতো হয়ে গেল, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারের মতো হলো। অনেক সময় আমরা এরকম একটা ব্যাপার দেখি আর কি, যে হ্যাঁ 70, 80, 90, 100 এরকম কতগুলো কাজ আমরা পরপর দিলাম, দেওয়ার পর তারপর আমরা পরবর্তী মেথোডোলজিক্যাল চ্যাপ্টারে বললাম যে না আমরা টুলস তৈরি করেছি, টুলস। কিন্তু এটা ভাবতে হবে যে এই রিভিউটা ক্ষেত্রে এই কমিউনিকেশন, হাউ ডু উই কমিউনিকেটটা করবো কীভাবে সেটা আর কি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা মাথায় রাখতে হচ্ছে, এক্সিস্টিং লিটারেচার থেকে আমাকে কিন্তু রিসার্চ গ্যাপটাকে সংগ্রহ করতে হচ্ছে, জাস্টিফাই করতে হচ্ছে, করার পরে সেইখান থেকেই কিন্তু আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে যেতে হচ্ছে আর কি। তার ফলে গবেষণার ক্ষেত্রে রিভিউ অফ রিলেটেড লিটারেচারটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যার মধ্য দিয়ে রিসার্চটা কিন্তু একটা বলবো একটা কেন্দ্রবিন্দু টাইপের আর কি, যার মধ্য দিয়ে গোটা রিসার্চটা আবর্তিত হয় আর কি। এখন ব্যাপার হলো যে যদি একটা এর যে উদ্দেশ্যগত অবস্থানগুলো যদি একটু ভাববার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এটা অনেকটা উদ্দেশ্য হচ্ছে যে যে আমাদের যে কোনো একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আমি গবেষণা করছি, তার কারেন্ট স্টেট অফ নলেজ, এই মুহূর্তে তার যে নলেজ স্ট্যাটাস, এই মুহূর্তে তার যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা ভাবছি, আলোচনা করছি, সেই জায়গাটাকে আমরা একটা ডিটেলস আমরা একটা স্টাডি করবার চেষ্টা করি এই রিভিউর মধ্য দিয়ে। আরেকটা কি, এখানে আরেকটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, ধরা যাক আমি বললাম যে রবীন্দ্রনাথের সঙ্গীতের দার্শনিক চিন্তা, এবার এই কাজটা দেখা গেল আরো 10 জন করেছে আর কি। সুতরাং সেখান থেকে রিসার্চ গ্যাপটা তো আইডেন্টিফাই করতে হবে। 10 জন কাজ করেছে মানে এই না 11 জন করা যাবে না, 11 জনও করা যাবে, কিন্তু সেই গ্যাপটা তো আইডেন্টিফাই করতে হবে আমি, যে দর্শনগতভাবে ওরা কোন কোন জায়গাগুলোকে চিহ্নিত করেছে, এবং দর্শনগতভাবে আমরা কোন কোন জায়গা চিহ্নিত করছি। এবং এই জায়গাটা যদি আমি খুব ডিটেল স্টাডি না করি এবং রেফারেন্স থেকে আরম্ভ করে বিষয়গুলো যদি আমি তুলে না ধরি, তাহলে সমস্যাটা হচ্ছে এইটা, যে আমাকে সর্বশেষে যখন ফাইন্ডিংস কনক্লুশনের পরে আমাকে আরেকটি চ্যাপ্টার এখন করতে হচ্ছে এপিএস স্টাইল অনুসারে, 7 স্টাইল অনুসারে, সেটা হচ্ছে ডিসকাশন, এবং পরবর্তীকালে ইমপ্লিকেশনস রেকমেন্ডেশন বলে আরও একটি চ্যাপ্টার করতে হচ্ছে। এখন এই ডিসকাশনটা যখন আমি করবো, ডিসকাশন মানে কি, ডিসকাশন মানে অন্য কিছু না, কিন্তু টু জাস্টিফাই মাই ফাইন্ডিংস,
আমি বললাম যে হ্যাঁ রবীন্দ্রনাথের এই ফিলোসফিক্যাল কম্পোনেন্টগুলো ছিল, এইগুলো আদতেও আর কেউ বলেছে কিনা জানতে হবে তো সেটা। তো সেই জানা তো আমি আর ডিসকাশনে গিয়ে জানতে পারবো না, যখন আমার কাজটা শেষ, যখন আমি চূড়ান্ত মূল্যায়ন পর্বে আমি পৌঁছচ্ছি। তো সেটা কিন্তু আমার এই রিভিউতেই থাকছে কিন্তু, যে একটা কাজের এক্সিস্টিং নলেজের পাশাপাশি ডিটেইল স্টাডি, আমার যে রিসার্চ অবজেক্টিভসগুলো আছে বা আমার যে বিষয়বস্তুগুলো আছে, যে উদ্দেশ্যগত অবস্থান আছে, সে অবস্থান থেকে ডিটেইল স্টাডি করতে হচ্ছে, যাতে করে আমি ফাইন্ডিংস করতে পারি, গ্যাপটাকে আমি কিন্তু আইডেন্টিফাই করতে কিন্তু পারি। তাহলে এক্সিস্টিং নলেজটাকে যেমন আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি, পাশাপাশি রিসার্চ গ্যাপটাকে আমি কনফার্ম করার চেষ্টা করছি। এবং এই যে ডিটেইল স্টাডি, এটা আমাকে হেল্প করবে কীভাবে? এটা আমাকে হেল্প করবে পরবর্তীকালে ডিসকাশনের ক্ষেত্রে আমাকে হেল্প করবে, যে হ্যাঁ এক্সিস্টিং স্টাডিটা এটা ছিল এবং আমার যে ফাইন্ডিং সেটা কিন্তু তার থেকে অনেকটা স্বতন্ত্র, এবং আমি কিন্তু এখানে আমার নিজের মতো করে অরিজিনালি কিন্তু আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, এক্সপ্লোর করার চেষ্টা করেছি। সো দ্যাট ইজ হাউ আই ক্যান জাস্টিফাই মাই সেলফ। এবার এইটা একটা বড় জায়গা কিন্তু আমি বলবো যে রিভিউ অফ রিলেটেড লিটারেচারের ক্ষেত্রে কিন্তু আর একটা। এবার তার ফলে কি, এই যে সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা এটা বলতে পারি, যেটা তার ফলে এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে আমরা বলতে পারি যে হোয়াট ইজ মাই অরিজিনালিটি। আমার যে কাজটা আমি করছি, কাজের মৌলিকতা কোথায় আমার কাজের? এটা কি পুরনো কাজের কি রিপিটেশন, না পুরনো ধরনগুলোকেই আমি আর একবার নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি, না ডু উই হ্যাভ আওয়ার অরিজিনালিটি, আমাদের কি অরিজিনালিটি কিছু আছে, অরিজিনালিটি কাজের মধ্যে আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারছি কি পারছি না আর কি। সুতরাং আমরা এখান থেকে কিন্তু আমরা বলবো যে এই কাজটা কতটা সিগনিফিক্যান্ট, কতটা কন্ট্রিবিউশন এটা করতে পারে, কতটা অরিজিনাল, এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করতে পারি রিভিউ অফ রিলেটেড লিটারেচারের মধ্য দিয়ে আর কি। 3 নম্বর হচ্ছে আরেকটা জিনিস কি, যখন আমি কোনো একটা কাজের মধ্যে যখন অন্তর্ভুক্ত হব আর কি, সেই কাজটার কিন্তু একটা খুব স্বাভাবিকভাবে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কিন্তু ডেভেলপ করতে হয়। যেমন ফর এক্সাম্পল, যদি আমি মনে করি যে আমি কোনো একজন সাহিত্যিকের তার কোনো একটা সাহিত্য সম্পর্কিত বা কোনো একটা সামাজিক কোনো একটা বিষয় নিয়ে আমি একটা স্টাডি করছি আর কি, তার একটা ফ্রেমওয়ার্ক থাকবে তো। তেমনি যদি কোনো সোশ্যাল গ্রুপ নিয়ে কাজ করি, সেই তার স্টাডিজের একটা ফ্রেমওয়ার্ক থাকবে তো সেটা আর কি, ঠিক আছে। এবং সেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাও কিন্তু এবং মেথোডোলজিক্যাল যে অ্যাপ্রোচ, সেটাও কিন্তু আমরা এই রিভিউতে অনেকটা আইডেন্টিফাই করতে পারি আর কি, যে আমি যে এক্সিস্টিং কাজটা করছি সেই এক্সিস্টিং কাজটা কী ধরনের হবে, তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কীরকম হবে এবং তার মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ কীরকম হতে পারে। মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ অনেকটা রিসার্চের উপর নির্ভর করে, কিন্তু অনেকটা তো বিষয়বস্তুর মধ্যে একটা ডিমান্ড থাকে, তো বিষয়বস্তু কি ক্লেম করছে, যে হোয়াট কাইন্ড অফ রিসার্চ ইট মে বি, সেটা কিন্তু বিষয়বস্তুর সঙ্গে তার কিন্তু একটা যোগ থাকে কিন্তু। সুতরাং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর মেথোডোলজি আরেকটি পয়েন্ট হিসেবে আমরা কনসিডার করতে পারি। একই রকমভাবে আমরা এটা বলতে পারি যে বিভিন্ন রকম একটা বিষয় নিয়ে অনেক সময় যে বিভিন্ন রকমের যে সমস্ত এক্সিস্টিং যে ফাইন্ডিংসগুলো আছে সেই সম্পর্কিত বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি যেগুলো আছে, ডিবেট যেগুলো আছে, এবং এমনকি সেই টপিক সম্পর্কে অন্যান্য রিলেটেড বিষয়বস্তুগুলো যেগুলো এক্সিস্টিং লিটারেচার থেকে আমরা পাবো, এই সমস্তগুলো কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে যে আমাদের কিন্তু এক্সিস্টিং যে কি ফাইন্ডিংস যেগুলো আছে তার থেকে আমার কাজটা কতটা আমি স্বতন্ত্র করতে পারছি, পৃথক করতে পারছি, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু সেটা পড়ে আর কি। এবং ফাইনালি আমরা বলবো যে যেটা খুব স্বাভাবিকভাবেই যে এই লিটারেচার রিভিউর মধ্যে দিয়ে আমরা যেটা বোঝার চেষ্টা করব যে কি ধরনের রেলিভেন্সি আমার কাজে আছে, কারণ আমাকে সরাসরি ইমপ্লিকেশনে বলতে হচ্ছে সেটা, আমি এখানেও সেটা ডেভেলপ করার চেষ্টা করব কি ধরনের রেলিভেন্সি আমার কাজের মধ্যে আছে, আমাদের কাজটা কতটা ভ্যালিড, এবং পাশাপাশি কি ধরনের কনটেক্সচুয়াল একটা জায়গা থেকে আমি আমার কাজটাকে ইন্টারপ্রিট করার চেষ্টা করছি। সুতরাং একজন রিসার্চার্স একটা রিভিউ অফ রিলেটেড লিটারেচার কেন করবেন আর কি, সে সম্পর্কিত আমরা কিন্তু একটা বলবার ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম। এবং এক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি সংক্ষেপে যেটা আমরা বললাম সেটা হচ্ছে নাম্বার 1, এটা এক্সিস্টিং নলেজটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি, রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, আমার কাজটা কতটা অরিজিনাল সেইটাকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করার চেষ্টা করছি, মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছি, এবং পাশাপাশি এক্সিস্টিং কি ফাইন্ডিংসগুলোকে আমার কাজের মধ্যে কী করে অন্তর্ভুক্ত করতে পারি বা আমার নিজের জায়গাটাকে কতটা স্বতন্ত্র হিসেবে আমি প্রতিষ্ঠিত করতে পারি সেই জায়গাটাকেও চিহ্নিত করতে পারছি, এবং সর্বশেষে আমার কাজটা কোন কনটেক্সটের পরিপ্রেক্ষিতে বা কতটা আমার এই কাজটা রেলিভেন্ট, কতটা এটা ভ্যালিড, সেই জায়গাকেও কিন্তু আমরা একটা চিহ্নিত করতে পারছি রিভিউ অফ রিলেটেড লিটারেচারের মাধ্যমে।
এই জায়গাটা আমরা কিন্তু একটা মানে একটা সিগনিফিকেন্স বলি, একটা ইন্ট্রোডাকশন বলি, কেন আমি রিভিউ করবো সেই সম্পর্কে একটা ধারণা আমরা দেওয়ার কিন্তু চেষ্টা করলাম আর কি। ন্যাচারালি পরবর্তীকালে আমাদের যেটা মানে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে যে কত রকম ভাবে আমি এটাকে প্রেজেন্ট করতে পারি। শেষ পর্যন্ত তো আমাকে একটা রিভিউ আমাকে লিখতে হচ্ছে, কত রকম ভাবে আমি এটা প্রেজেন্ট করতে পারি সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আমাদের পড়ে। সাধারণত আমরা যেটা বলি যে রিভিউ অফ রিলেটেড লিটারেচার, যে মানে একদম প্রেজেন্ট টু পাস্ট এরকম একটা ক্রোনোলজিক্যাল অর্ডার আমরা মেনটেন করার চেষ্টা করি। অর্থাৎ আমরা যদি কোনো রিসার্চ ধরা যাক যে এখন থেকে শুরু করছি, এটা মনে করা যাক 2024, আমরা দেখা যাবে যে 24 বা 23 এই সময়কাল থেকে আরম্ভ করে মানে এটা প্রেজেন্ট টু পাস্ট, এইটা কিন্তু আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারটা আমরা ফলো করার চেষ্টা করবো সেটা আর কি। এবং এটা কিন্তু আমরা অনেক সময় নিজেদের মতো করে আমরা এই অর্ডারটা অনেক সময় মেনটেন করি, কিন্তু এটা উচিত হবে যে এটা মানে একদম এক্সিস্টিং একটা অবস্থান থেকে পুরোনো অবস্থা কত বছর নিতে পারে মানে প্রশ্ন আছে, অন্তত 10-15 বছর তো বটেই সেটা আর কি। আর এছাড়া 20-25 বছরেও হতে পারে, দেখা গেল 2-4টে কাজ অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ এবং রিলেভেন্ট, সেক্ষেত্রে সেটাও হতে পারে। কোনো সুনির্দিষ্ট এরকম নিয়ম নেই যে 10 বছরই হতে হবে, 15 বছর বা 20 বছর হতে হবে, অন্তত 10-15 বছর অন্তত সাফিসিয়েন্ট মেটেরিয়ালটা যতটা আমরা পাই তার উপর নির্ভর করছে এটা আর কি ক্রোনোলজিক্যাল অর্ডারে এটা রিপ্রেজেন্ট করার এটা একটা ব্যাপার থাকছে এখানে আর কি। 2 নম্বর হচ্ছে যে আমরা যখন এটাকে প্রেজেন্ট করবো, অনেকের সময় আমরা দেখি আর অনেকে পছন্দ করে থিমেটিক একটা প্রেজেন্টেশন পছন্দ করে। অর্থাৎ আমার টপিকস দেখা গেল 4টে ভেরিয়েবল আছে বা 3টে ভেরিয়েবল আছে, তাহলে এক একটা ভেরিয়েবল মানে এক একটা কনসেপ্ট, এক একটা থিম, তো সেই ভেরিয়েবল অনুযায়ী আমি সেটাকে কালেক্ট করার চেষ্টা করছি যে হ্যাঁ সেলফ এফিকেসি সেই সম্পর্কিত কত কাজ আছে, বা মনে করা যাক যে স্টাডি হ্যাবিট সেই সম্পর্কিত কত কাজ আছে, বা কোনো একটা একাডেমিক অ্যাচিভমেন্ট সেই সম্পর্কিত কত রকমের কাজ আছে, অথবা ইন্টার রিলেশনশিপ যদি এদের মধ্যে করবার চেষ্টা করি সেই সম্পর্কিত বা কত রকমের কাজ আছে আর কি। অর্থাৎ অনেক সময় একটা থিমেটিক আমরা এটাকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি, এবং সেই প্রেজেন্ট করার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে টপিকটাকে ভিত্তি করে অথবা এক্সিস্টিং যে টপিক বিষয়টা আছে তার আন্ডারলাইন কনসেপ্টগুলোকে ভিত্তি করে আমরা কিন্তু রিভিউ অফ রিলেটেড লিটারেচারটাকে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারি। এবং পাশাপাশি অনেক সময় ডিফারেন্ট যেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি কত রকমই আমি এটাকে প্রেজেন্ট করতে পারি আর কি রিভিউটাকে। তাহলে প্রথমটা আমরা বলেছি এটা পসিবল ক্রোনোলজিক্যালি আমরা এটাকে সময়ের একটা পরিপ্রেক্ষিতে বর্তমান থেকে অতীত মানে বিভিন্ন রকমের রিমোট পাস্ট পর্যন্ত যতটা হয় এরকমভাবে প্রেজেন্ট করা সম্ভব। অর্থাৎ ঠিক এই মুহূর্ত থেকে পুরনো অতীতের 10-15-20 বছর ধরে আমরা এটাকে করতে পারি ক্রোনোলজিক্যাল অর্ডারে। 2 নম্বর এটা থিমেটিক হতে পারে, কোনো কনসেপচুয়াল জায়গা থেকে ভেরিয়েবলস বেস করে এগুলো আমরা করতে পারি। 3 নম্বর হচ্ছে অনেক সময় মেথোডোলজিক্যালিও হয় কিন্তু, যেমন কোয়ালিটেটিভ কাজ কতগুলো আছে, কোয়ান্টিটেটিভ কাজ কতগুলো আছে, মিক্সড মেথড কতগুলো আছে, এরকমভাবে মেথোডোলজিক্যালি অনেক সময় এটাকে পছন্দ করে আর কি। এবং এছাড়াও আমরা বলবো যে অনেক সময় এটাকে আমরা বলবো যে একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা অনেক সময় প্রকাশ করতে পারি। যে আমরা মনে হচ্ছে যে হ্যাঁ রবীন্দ্রনাথের গল্পে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, হ্যাঁ তার সমাজ চেতনা আছে, সুতরাং এইটাকে বেস করে আমরা কতগুলো রিভিউজ আমরা সেখানে প্রেজেন্ট করলাম। আবার মনে করা যাক যে আন্ডারলাইন কনসেপ্ট আরেকটি কনসেপ্ট আমরা কনসিডার করলাম যেটা আমাদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাকে ভিত্তি করে আমি আবার রিভিউজ কন্টিনিউ করছি। তাহলে সেটা থিওরিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়েও কিন্তু আমরা রিভিউগুলো উপস্থাপন করতে পারি সেটা আর কি। তাহলে এটা পসিবল কত রকমভাবে সম্ভব, ক্রোনোলজিক্যালি সম্ভব, থিমেটিক সম্ভব, মেথোডোলজিক্যাল সম্ভব, থিওরিটিক্যাল সম্ভব সেটা ঠিক আছে। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে আরেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয় রিভিউর ক্ষেত্রে এখন আমরা আছে, সেটা হলো এখন কিন্তু রিভিউটা আগে যেমন রিভিউর ক্ষেত্রে যেটা হতো প্রচুর বইপত্র, লাইব্রেরি, ল্যাবরেটরি এগুলো আমরা প্রচুর নাড়াচাড়া করে সেখান থেকে কালেকশন করে, বা লাস্ট 10 ইয়ার্স যে আমাদের ডেটাবেস সেখান থেকে এক্সিস্টিং কাজগুলোকে চিহ্নিত করে আমরা কাজ করবার চেষ্টা করতাম। এখন যেহেতু পুরোপুরি টেকনিক্যাল সেখানে কিন্তু আমাদের সার্চিংটা ভীষণ গুরুত্বপূর্ণ আর কি। আমি কিভাবে সার্চিং করতে পারছি, আমি কিওয়ার্ডসগুলোকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, আমি ডেটাবেসগুলোকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, অন্যান্য সোর্সগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা। সুতরাং যে বিভিন্ন রকমের স্টেপসগুলো আমাদের ফলো করতে হবে এটা করার জন্য, রিভিউটার জন্য, তাহলে আমি রিভিউ করবো কি, প্রথম আমার নজর পড়বে হচ্ছে কিওয়ার্ডসের উপর আর কি, যে কাজটা করছি বেসড অন সাম কিওয়ার্ডস। সেই কিওয়ার্ডসগুলোকে বেস করে আমি সার্চিংয়ের মধ্য দিয়ে আমি রিভিউটা আমি কন্টিনিউ করতে পারি। আমি বিভিন্ন রকমের আমাদের যে ডেটাবেস আছে যেগুলো আমরা সংগ্রহ করি কোনো একটা গবেষণার মধ্যে, সেই ডেটাবেসগুলোকে ভিত্তি করে আমি কাজটা আমি শুরু করতে পারি।
অথবা বিভিন্ন সোর্স, যত রকমের সোর্স থেকে আমরা এটা পেতে পারি সেগুলোকে আমি কনফার্ম করতে পারি এইভাবে আর কি, সার্চিং এর মধ্য দিয়ে আমি কিন্তু করতে পারি। সুতরাং সার্চিং একটা বড় জায়গা, কিন্তু এটা মাথায় রাখতে হচ্ছে। এবং সেই সার্চিং গুলো কত রকম ভাবে আমি সেভ করে রাখতে পারি, কত রকম ভাবে আমি সেটাকে কাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, এটা একটা বড় জায়গা আর কি। 2 নম্বর যেটা আমরা বলবো সেটা আর কি, যে এই যে সোর্সগুলো যেগুলো আমি পাবো সেগুলো কিন্তু একটু ইভ্যালুয়েট করতে হচ্ছে আমাকে। এত এখন মেটেরিয়ালটা এত বেশি যেটাকে অর্গানাইজ করার একটা চ্যালেঞ্জ আর কি। দেখা যাক 1200 PDF আমি কালেক্ট করে বসে আছি আর কি। এবার তার মধ্যে নেব কোনটা, সুতরাং ইভ্যালুয়েট এবং সিলেক্ট সোর্সেস, সেই সোর্সগুলোকে আমাকে ইভ্যালুয়েট করতে হচ্ছে বা সিলেক্ট করতে হচ্ছে কোন কোনগুলো আমি নেবো আর কোন কোনগুলো আমি নেবো না। এবং সেটা বেস্ট অন রেলিভেন্সি, কতটা রেলিভেন্ট যথার্থ বা কতটা প্রাসঙ্গিক সেই জায়গাটা দেখতে হচ্ছে, কতটা তার অথরিটি আছে অর্থাৎ মানে উপস্থাপককে সেটা দেখতে হচ্ছে, এবং অ্যাকিউরেসি দেখতে হচ্ছে। অর্থাৎ এইগুলো কিন্তু দেখে আমাকে কিন্তু নির্বাচন করতে হচ্ছে। অর্থাৎ এক্সিস্টিং কাজ আছে, সমস্ত এক্সিস্টিং কাজকেই আমাকে নিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আর কি। এবং এটা আরেক রকম একটা রকম বললাম যে যার মধ্যে যাকে ভিত্তি করে আমরা কাজটা প্রসিড করতে পারি। এবং একই রকমভাবে যেটা আমরা আগেও বলেছি যে রিভিউ অফ রিলেটেড লিটারেচারটা আমরা এইভাবে সার্চিং করতে পারি যাতে করে রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করা যায়। যে হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের কোনো একটা কাজ করছি যেখানে ওই রবীন্দ্রনাথের ওই কাজটার মতো আর কোনো কাজ আছে কিনা, ওই কাজটার মতো আর এক্সিস্টিং কোনো রকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা, অর্থাৎ অনেকটা গ্যাপ খোঁজার জন্যই আমি এটা আমার কাজটা মুভ করছি আর কি। ঠিক আছে, সুতরাং এরকম একটা দেখা যাবে যে এইভাবেও কিন্তু আমি কাজটা প্রসিড করতে পারি রিসার্চ গ্যাপ, এবং আমার যে মানে যে বেসিক রিসার্চ কোয়েশ্চেন্সগুলো আছে বা অবজেক্টিভসগুলো আছে সেগুলোকে রিলেট করে আমি সার্চিংগুলো করতে পারি কিন্তু। এবং একই রকমভাবে যেটা এখানে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, সেটা হলো যখন এই প্রেজেন্ট করবো কিভাবে প্রেজেন্ট করবো আর কি। এই প্রেজেন্ট করার বিভিন্ন রকম পদ্ধতি আছে। কেউ কেউ মনে করে যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে একটা বডি অফ নলেজ সেটা থাকবে, এবং শেষে একটা কোনো একটা কনক্লুডিং একটা জায়গা থাকবে, এরকম একটা পদ্ধতি আছে। আবার আমরা অনেক সময় এরকম বলি যে প্রথমে টপিকটা থাকলো, তারপরে 2 নম্বর হচ্ছে অবজেক্টিভস অফ দ্য স্টাডি, এই স্টাডির অবজেক্টিভটা কি থাকলো, 3 নম্বর হচ্ছে মেথোডোলজিটা থাকলো, 4 নম্বর হচ্ছে ফাইন্ডিংস, অর্থাৎ অবজেক্টিভ ভিত্তিক আমার ফাইন্ডিংস কি। সুতরাং এরকমভাবে কিন্তু আমরা দেখবো যে অতটা ডিটেলস স্টাডি তো প্রেজেন্ট করা সম্ভব না, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের একটু দেখে নিতে হচ্ছে কোনো একটা কাজের মূল উদ্দেশ্যগুলো কী ছিল, তার মেথোডোলজিগুলো কী ছিল, এবং সেক্ষেত্রে ফাইন্ডিংসটা আমি কি পেলাম বা না পেলাম। এরকমভাবে কিন্তু একটা মানে হাউ টু ডু রিপ্রেজেন্ট রিভিউ অফ রিলেটেড লিটারেচার, এরকম একটা সিদ্ধান্তে কিন্তু আমাদের কিন্তু আসতে হবে আর কি। তা ন্যাচারালি এইরকমভাবে বা এরকম পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমরা রিভিউটা করব। এখন প্রশ্ন হচ্ছে যেটা ঘটনা সেটা হলো এই যে রিভিউটা কিন্তু অনেক রকমভাবে আজকাল করা যায় আর কি। এবং যেমন আমরা বলছি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, ন্যারেটিভ লিটারেচার রিভিউ, অনেক রকম পন্থা পদ্ধতি আছে যে যার মধ্য দিয়ে আমরা কিন্তু এই লিটারেচার রিভিউটা করতে পারি। স্কোপিং লিটারেচার রিভিউ, ক্রিটিক্যাল লিটারেচার রিভিউ, অর্থাৎ এইরকম থিমেটিক লিটারেচার রিভিউ, অনেক রকম পদ্ধতি কিন্তু আছে, পদ্ধতির মধ্য দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। তবে আমরা বেসিক্যালি যেটা করি সেটা সাধারণত দুটো পদ্ধতি আমরা সাধারণত অবলম্বন করি। একটাকে আমরা বলি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং আরেকটা বলি ন্যারেটিভ লিটারেচার রিভিউ। সিস্টেমেটিক লিটারেচার রিভিউটা সাধারণত কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে আর কি। ক্রাইটেরিয়ার ভিত্তিতে মানে কি, যে আমার অবজেক্টিভস, কোনো অবজেক্টিভ কিওয়ার্ডস যার ভিত্তিতে আমি এটা সার্চ করছি, ক্রোনোলজিক্যালি কিভাবে আমি সার্চ করছি, বা কোন কোন বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে আমি এটা সার্চ করছি, অর্থাৎ সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে যে ক্রাইটেরিয়াগুলোর মধ্য দিয়ে আমি এটাকে প্রসিড করছি সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে আমরা আগে থেকে এটা চিহ্নিত করে তার মধ্য দিয়ে আমি কিন্তু একটা স্ট্রাকচার, একটা সিস্টেমেটিক একটা রিভিউ আমি করতে পারি। এবং সিস্টেমেটিক রিভিউটাকে আবার অনেক সময় আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি সিস্টেমেটিক রিভিউটাকে। একটা বলে মেটা অ্যানালিসিস আর একটাকে বলে মেটা সিনথেসিস। মেটা অ্যানালিসিস সাধারণত কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ, আর মেটা সিনথেসিস সেটাকে বলে কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ। এটা দুরকমভাবে ইচ্ছেগুলো আমি এইভাবে ডিভাইড করে আমি বিষয়বস্তুগুলোকে নিতে পারি। এবং এটাতে বাস্তব যে আমি যখন কোনো একটা রিভিউ করছি সেখানে মেটা অ্যানালিসিসটা সে আমি কোয়ান্টিফাই করে করি, আর কোয়ালিটেটিভ বইতে ভেরি ইম্পর্টেন্ট সেটা আর কি। কারণ হচ্ছে যে একটা বিষয়টাকে বিশ্লেষণের একটা পর্যায়ে তো নিয়ে আসতে হবে সেটা আর কি। সুতরাং এটা ঠিক সিস্টেমেটিক রিভিউতে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলোকে সামনে রেখে আমি রিভিউ করছি, এটা ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হচ্ছে তার মধ্যে কিন্তু এই মেটা অ্যানালিসিসটা কিন্তু আমাকে রাখতে হচ্ছে আর কি, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। আর যেটা ন্যারেটিভ লিটারেচার রিভিউ, এটাও আমরা প্রায়শই করে থাকি। সেটা হচ্ছে যখন আমি কোনো একটা রিভিউটাকে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করছি আর কি।
রিভিউ তো মানে আর কি, লিটারেচার রিভিউ মানে কি, এটা যে ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য এক্সিস্টিং লিটারেচার, ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ এক্সিস্টিং লিটারেচারটাকে আমরা লিটারেচার রিভিউ বলি। তা সেই ক্রিটিক্যাল অ্যানালিসিসটা যদি আমরা করি এবং তার একটা কম্প্রিহেন্সিভ সামারি মতো যদি আমরা করতে পারি, সেটাকে আমরা ন্যারেটিভ লিটারেচার রিভিউ আমরা বলতে পারি, সেটা আর কি। আর সিস্টেমেটিক লিটারেচার রিভিউ বলেন যখন কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যখন সেটা করবো, তখনই সেটা কিন্তু সেটা আমরা বলবো যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। এবং ক্রমশ সেই লিটারেচার রিভিউ হওয়ার পর সেখানে সবার শেষে কিন্তু আমাদের একটা সামারির মধ্য দিয়ে আমাকে কিন্তু সেখানে চূড়ান্ত পর্যায়ে আসতে হচ্ছে। এটা কিন্তু ভেরি এসেনশিয়াল যে আমি ন্যারেটিভ করি, আমি সিস্টেমেটিক করি, বা আমি অন্য কোনো ক্রিটিক্যাল রিভিউ করি, যেভাবে আমি রিভিউ করি না কেন, রিভিউটা শেষের পরে আমাকে কিন্তু তার একটা সামারাইজড ফর্ম আমাকে নিতে হচ্ছে। এই রিভিউ থেকে আমি রিসার্চ গ্যাপটা কতটা পেলাম, এই রিভিউ থেকে আমি অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি কতটা কি পেলাম, এই রিভিউ থেকে কোনো একটা ডাইমেনশন আমি সাজেস্ট করতে পারছি কি পারছি না, লিটারেচার রিভিউ থেকে আমি কি পেতে পারি আর কি পেতে পারি না, যাতে করে আমি পরবর্তী মেথোডোলজিক্যাল পর্যায়ে আমি পৌঁছতে পারি বা অবলম্বন করতে পারি, বা আমি সেই তৃতীয় অধ্যায় নেক্সট যে ফেজ সেটাকে গবেষণা আমি শুরু করতে পারি। এরকম একটা অ্যানালিসিসের মধ্য দিয়ে কিন্তু আমাকে কার্যত রিভিউটা শেষ করতে হচ্ছে। অর্থাৎ রিভিউ অফ রিলেটেড লিটারেচার যেমন প্রথম চ্যাপ্টারটাকে কমিউনিকেট করছে, আবার কিন্তু সেটা কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলোকেও সেটা জাস্টিফাই করার চেষ্টা করছে। সুতরাং এই হচ্ছে আজকের একটা সংক্ষিপ্ত আমরা আলোচনা করলাম রিভিউ অফ রিলেটেড লিটারেচার। এর ব্যাপ্তিটা বিরাট ব্যাপ্তি এটা আর কি, এবং কার্যত আমি আমার নলেজটাকে যদি এক্সপ্লোর করতে না পারি তাহলে গবেষণা কিভাবে হবে, সেই হিসেবে রিভিউ অফ রিলেটেড লিটারেচার নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ।